কি সমস্যা তোমার? বলবে তো আমাকে, নাহলে কিভাবে বুঝবো আমি? এই কাঁদছ, এই রাখছ। প্রাণেশা আবার ওর দিকে ঘৃণা ভরা দৃষ্টি ছুঁড়ে ওখান থেকে চলে যেতে নেয়, কিন্তু অন্তিক ওর সেই দৃষ্টি নিতেই পারে না। ওর এক হাত ধরে আটকে নেয়। এভাবে তাকাবে না মেয়ে, কি হচ্ছে বলো? ভয় পেয়েছ? এর কোনো সমস্যা আমাকে বলো, না বলে এখান থেকে এক পাও নড়বে না। আমার আপনার সাথে কোনো কথা নেই, ছাড়ুন। তোমার সব কথা আমার সাথে, এ কথা তাড়াতাড়ি মাথায় ঢুকিয়ে নাও। এবার বলো, কেঁদেছ কেন? ভয় পেয়েছ? অন্তিকের আদুরে স্বর শুনে প্রাণেশা তার দিকে তাকায়, তারপর চোখের পলক ফেলে বোঝায়। অন্তিক ওর ইশারা বুঝে আবার জিজ্ঞেস করে, আমি তোমাকে ইচ্ছে করে ভয় দেখিয়েছি, ফেলে দিতে চেয়েছি, এমনটা ভেবেছ? প্রাণেশার অতিরিক্ত কান্নার ফলে কিছুক্ষণ পর পর থেকে থেকে কান্নার হিচকি আসছে আপনা আপনি, তাই সে ওখাবেই আবার চোখের পলক ফেলে হ্যাঁ বোঝায়। অন্তিক প্রাণেশার জবাব পেয়ে ওকে কাছে টেনে নেয়, তারপর ওর চোখের পানি মুছিয়ে দিয়ে সেখানে দুটো চুমু খায় আর বলে, সমস্যা নেই, আস্তে আস্তে ভাবনা পাল্টে যাবে, এখন আর কেঁদো না। ইরফান, মাহাতরা সবাই প্রাণেশা যেখানে থেকে দাঁড়িয়ে দোলনা পর্যবেক্ষণ করছিল সেখানে লাইন হয়ে দাঁড়িয়ে অন্তিক আর প্রাণেশাকে দেখছে। ইরফান একজনের আসার অধীর অপেক্ষায় আছে, যাকে অন্তিক এখানে আনার পরিকল্পনা করেছে তা সে বেশ বুঝতে পেরেছে, তাই বারবার অন্তিকের উপর নজর রাখছিল সে। কিন্তু সবার মাঝে হঠাৎ অন্তিককে খুঁজে না পেলে চারিদিকে অনুসন্ধানী চোখ বুলাতে গিয়ে এক জায়গায় গিয়ে তার চোখ উল্টে যাওয়ার উপক্রম হয়। অন্তিক তার বউয়ের কাছে মার খাচ্ছে। অন্তিক এত বড় একজন আইনজীবী হয়ে বউয়ের কাছে নির্যাতন হচ্ছে, ছি ছি। সে এই দৃশ্য বাকিদের দেখানো থেকে বঞ্চিত করে না, সবাইকে ডেকে নিয়ে দেখায়। কিন্তু হঠাৎ অন্তিক প্রাণেশাকে চুমু খেলে সবাই অপ্রস্তুত হয়ে পড়ে। স্বামী স্ত্রীর পার্সোনাল মুহূর্ত সিনেমা দেখার মতো লাইন লাগিয়ে দেখলে এমন অপ্রস্তুত পরিস্থিতিতে পড়তে হবেই। ইরফান তা জানত, তাই তার মধ্যে তেমন বিকার দেখা যায় না। তবে অন্যরা লজ্জা পেয়ে আস্তে আস্তে যার যার মতো কেটে পড়ে, কারণ অন্তিক যদি একবার দেখে নেয় ছোট ভাই বোনদের এই কাণ্ড, তাহলে মার একটাও মাটিতে পড়বে না। তাই সবাই কেটে পড়লেও সময় থাকতে মেহরিনের পাশে গিয়ে সুরসুর করে বসে পড়ে মেয়েরা। মেহরিন শুরুতেই চলে এসেছিল, সে শুধু অন্তিককে প্রাণেশা মারছে এই দৃশ্যটুকুই দেখে চলে এসেছে। মেয়েরা চলে গেলে মাহাদার দিগন্ত অন্য পাশে চলে যায়। এদিকে ইরফান দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছে, তার লাইন কেটে উকিলের বাচ্চা নিজের লাইন ঠিকই ক্লিয়ার করেছে। যদিও সে বিয়ের কাহিনী জানে না, তবে শুনেছে তেমন একটা স্বাভাবিক বিয়ে ছিল না তার বন্ধুর। না হলে সে ছাড়া, তুষারকে ছাড়া ওদের লাইফের এমন অসংলগ্ন সময় অন্তিক অবশ্যই বিয়ের কথা ভাবতই না। ইরফান যায় মাহাদার দিগন্তের কাছে অন্তিকের বিয়ের ব্যাপারটা শুনতে। দিগন্ত, মাহাদ আর ইরফান কথা বলতে বলতে কিছুটা দূরে চলে গিয়েছিল। ইরফান অন্তিকের বিয়ের ঘটনা পুরো শোনে। খুব একটা অবাক হয় না, লাইফে এমন আরও অনেক আনপ্রেডিক্টেবল ব্যাপার স্যাপার ঘটতেই পারে। তার জীবনেও কি কম ঘটেছে নাকি? তার ওপর অন্তিক হঠাৎ করে ওদের না জানিয়ে বিয়ে করেছে মানে নিশ্চয়ই এমনি কোনো কারণ ছিল, তাই মূলত তেমন অবাক হয় না ইরফান। আর এমনিতেও এই দুই বন্ধুর স্বভাবে সহজে অবাক হওয়ার স্বভাবটা নেই। কথাবার্তা বলার পর তারা বোট রাইডিংয়ের দিকে গিয়ে একটু দেখে শুনেই চলে আসে। ইরফান এর মাঝে অন্তিককে একটা মেসেজ দেয়, তোর তো শালা ভাগ্য খুলে গেল, না চাই তো অল্প বয়সী সুন্দরী মেয়ে পেয়েছিস, আমার বেলাতে এত কিপটামি করিস কেন? কর্ম যেমন ফল তো তেমনই পাবে। রাখ তোর কর্মফল। তুই নাকি বিয়েতে মানতে চাইতি না, প্রাণেশাকে নাকি রুমেও জায়গা দিসনি, খুব তো বইয়ের মার খেলি, চুমো খেলি দেখলাম, তাহলে এসব আবার কি নাটক? অন্তিক আর রিপ্লাই করে না। ইরফানও জবাবের অপেক্ষা করে না আর, এসব সামনে জিজ্ঞেস করতে হবে। কিন্তু বিষয়টা অদ্ভুত, অন্তিক নাকি শুরুতে বিয়েটা মানতে চায়নি। এটাও সম্ভব? নিজে 31 বছরের বুড়ো হয়ে অল্প বয়সী সুন্দরী মেয়ে যে বিয়ে করতে পেরেছে না চাইতেই, সেটা তো তার 7 কপাল ভাগ্য। আবার নাকি মানতে চাইছে না। ইরফান ভাবে এসব দেখার জন্যই বেঁচে আছে সে। তোষা চৌধুরী একজন প্রতিভাবান ফ্যাশন ডিজাইনার, বয়স 30-এর কোটায় হলেও তাকে দেখে তা বোঝার উপায় নেই। পোশাক আশাক, কথাবার্তা কিংবা আচরণ সব কিছুতেই এক অনন্য মাধুর্য ফুটে ওঠে তার মাঝে। তার ফ্যাশন সেন্স সব সময় তাকে ভিড় থেকে আলাদা করে তোলে। দেখতে সে যেন কোনো চলচ্চিত্রের নায়িকা, আর কাজের সূত্রে নায়ক নায়িকাদের সঙ্গে প্রতিনিয়ত উঠো বসাও হয় তার। অনেকে ভাবতে পারে তার চলাফেরা কিংবা রুচি গড়ে উঠেছে এই সেলিব্রিটি পরিবেশের প্রভাবে, কিন্তু আসলে তা নয়। ছোটবেলা থেকেই তার ফ্যাশন নিয়ে তার গভীর আগ্রহ, তাই তার প্রতিটি সাজসজ্জা আলাদা করে দৃষ্টি আকর্ষণ করে। তবে এর থেকেও সে ভীষণ সচেতন, তার পোশাকে কোনো অশালীনতার ছোঁয়া পাওয়া যাবেই না।
মার্জিত অথচ স্ট্যাবলিশ উপস্থিতিতেই তাকে সবচেয়ে আলাদা করে। তোষা সেবার অন্তিকের বিয়ের দিন দেশে এসেছিল, কিন্তু ওর দেশে আসার খবর কিভাবে যেন রিহাব স্টেশনে ইরফানের কাছে চলে যায়। সে মাঝ রাস্তায় তার সাথে দেখা করতে আসে। রিহাব স্টেশনের থেকে পালিয়ে কোনো ভদ্র উপায়ে আসেনি, বরং ইরফান সেখানেও নিজের উদ্ধত্তপূর্ণ স্বভাব দেখিয়েছে। গুন্ডাদের মতো এসে তাকে তুলে নিয়ে যেতে চেয়েছে কোথাও। অন্তিক জানিয়েছে সেদিন ওর পরিকল্পনা ছিল কাজী অফিস যাওয়া। তুষার তা শুনে একটুও অবাক হয়নি, বরং বিরক্তিতে কল কেটে দিয়েছিল। ইরফান সম্পর্কিত কোনো কিছু তার শুনতেই ইচ্ছে করে না। তবে ভাগ্যিস সেদিন তার আসার খবর বাড়ির কাউকে না জানালেও অন্তিককে জানিয়ে এসেছিল। অন্তিক জানতে পেরে সব কিছু সামনে নেয়, ইরফানকে নিয়ে যায় আর তুষাকে আবার ফিরে যেতে বলে। ইরফান সম্পূর্ণ সুস্থ হওয়ার আগে সে দেশে আসলে বারবার ঘটবে এমন ঘটনা, তা অন্তিক খুব ভালো করেই জানত। তাই তোষাকে ফিরে যেতে বলে। তোষা সেই যে চলে গিয়েছিল, তারপর এই প্রথম দেশে আসলো। সে এখন পিকনিকে জয়েন করেছে। হঠাৎ সবার ওকে দেখে অবাক হলেও পরক্ষণেই খুশিতে লাফিয়ে ওঠে। তোষা আপু, এসেছই যখন ইরফান ভাইয়ের মতো শুরুতেই আসতে কত মজা হতো। এতক্ষণ পর এসে অনেক কিছু মিস করলে। আমি তো দেশে ছিলাম না, কিউটু স্যারি। অন্তিকের বিয়ের দিন এসেছিলাম একবার, কিন্তু একটা অ্যাক্সিডেন্টের কারণে আবার ব্যাক করতে হয়েছে। তারপর অন্তিক জোরাজুরি করেছিল আজকে এই পিকনিকে যেন হই। পরশুদিন কোনোভাবে একটি টিকিট কেটে চলে আসি, কিছুক্ষণ হলো পৌঁছেছি, তারপর সোজা এখানে। তাহলে আগে এখানে একটু বসে কিছুক্ষণ রেস্ট নাও, জুস খাও আপু, ভালো লাগবে। তুষা হেসে সায় জানিয়ে বসে পড়ে। সবার আগে ঠকঠক করে পানি খেয়ে গলা ভেজায়, তারপর শান্ত হয়ে বসে সবাইকে হাত দেখিয়ে ডাকে, তোমরাও এসেছো, বসো আমার পাশে, দাঁড়িয়ে আছে কেন? ওরা সবাইকে গোল হয়ে বসে পড়ে। অন্তিক দিগন্তকে ফোন দিচ্ছে, ওরা কোথায় কি জানি, একটু আগে টেক্সট করেছিল, সেও রিপ্লাই দিয়েছিল, কিন্তু এখন আর লাইনে পাওয়া যাচ্ছে না। তোষাকে অন্তিক আজকের পিকনিকে ইরফানকেও ডাকছে তার শুরুতেই জানিয়েছিল। মেয়েটা প্রথমে রাজি হয়নি আসতে, তারপর অন্তিক অনেক বুঝিয়ে সুঝিয়ে তার নিরাপত্তার নিশ্চয়তা দিয়ে রাজি করিয়েছে। ইরফান এসে তোষাকে এখানে দেখলে কেমন প্রতিক্রিয়া দেবে তা নিয়ে আগে চিন্তা না হলেও এখন হচ্ছে তার, বিশেষ করে ভাই বোনরা আছে বলে। তাদের সামনে কোনো সিনক্রেট না করে বসে আবার গিয়েও ছেলেটা। এতগুলো দিন পর তোষাকে দেখতে পেয়ে আবার আবেগে গালে ঠোঁটে চুমু টুমু খেয়ে বসলে। তোষার ক্ষেত্রে ইরফান যা পজিটিভ করতেই পারে। কিরে অন্তিক, তোর বইয়ের সাথে আমার পরিচয় করিয়ে দিবি না? ঘুরতে এসে ফোন নিয়ে কী করিস? এখানে আয়। অন্তিক গিয়ে বসে ওদের মাঝে। তোষাও পাশেই জায়গা খালি ছিল, আর প্রাণেশার পাশেও, কিন্তু প্রাণেশার পাশে জায়গা তুলনামূলক কম। তাছাড়া পাশে মেহেরি আর তোষার পাশে জায়গা বড় আছে, সাথে অপর পাশে ইসি, তাই সে গিয়ে ওখানে বসে। প্রাণেশা তাকায় তোষা আর অন্তিকের দিকে। প্রাণেশার পাশে না হয় নাই বসলো, কিন্তু মেহরিন আপুর ওই পাশেও তো জায়গা ছিল, তা কি লোকটা দেখেনি? বোনের পাশে না বসে মানুষটা বান্ধবীর পাশে বসেছে। প্রাণেশার সামান্য ঈর্ষা হয়, মন খারাপও হয়। তোষা আপু ভীষণ সুন্দর, বরং সবার চেয়ে সুন্দর। স্লিম ফিগার, উজ্জ্বল সুন্দর চেহারা, পোশাক আশাক তো অন্যরকম সুন্দর। বয়সও প্রাণেশার মতো কম না, নিশ্চয়ই সব কিছু বোঝে। উকিল সাহেব তো বুদ্ধিমতী মেয়ে ভালোই লাগে, আর তার বুদ্ধি তো হাঁটুতে। সে আরও একবার তোষা আর অন্তিকের দিকে তাকায়। তার হঠাৎ মনে হলো ওদের দুজনকে এক পাশে খুব মানিয়েছে, আর ঈর্ষা জাগে তার মনে। তাহলে কি এটাও তাকে মেনে না নেওয়ার একটা কারণ? এর মধ্যে হঠাৎ অন্তিকের চোখ পড়লে সে নজর নামিয়ে নেয়। তার মন খারাপ হয়। উকিল সাহেবের পাশেই নিজেকে ভীষণ অযোগ্য মনে হচ্ছে। অন্তিক দেখে প্রাণেশা মুখ অন্ধকার করে আছে কোনো কারণে, তবে সেই কারণ বোঝার চেষ্টা করবে তার আগেই তোষা প্রাণেশার সাথে পরিচিত হতে শুরু করে। হ্যালো, আমি তোষা, তোমার স্বামীর একমাত্র বান্ধবী, বুঝেছ? তুমি আমাকে বড় বোন হিসেবে দেখতে পারো। প্রাণেশা হেসে সায় জানায়। তোষা শুরু থেকেই জানে যে অন্তিকের বউ কথা বলতে পারে না, আর বিয়ের ঘটনাও জানে সে। শোনো প্রণেশা, তোমার সম্পর্কে বিয়ের ঘটনা আমি সব জানি। বিয়েটা যেভাবেই হোক সেই সব মাথায় না রেখে মন দিয়ে সংসার করবে। তোমাদের বয়সের গ্যাপ একটু বেশি হলেও আমার বন্ধু কিন্তু দেখতে অতটাও খারাপ নয়, বেশ হ্যান্ডসাম, মানিয়ে নিতে পারবে। প্রাণেশা তোষার কথা শুনে হাসে। আবুটা ঠিক বলেছে, প্রাণেশার বয়স কম নয়, বরং তার স্বামীর বয়সটাই একটু বেশি।
অন্তিক ওর হাসি দেখে ভ্রু কুচকায়। মেয়েটা ওর বয়স বেশি বলায় হাসছে। তীক্ষ্ণ চোখে তাকায় প্রাণিশার দিকে। ওর এই ব্যঙ্গ করা হাসি তার পছন্দ হয়নি। প্রাণিশা অন্তিকের তীক্ষ্ণ দৃষ্টি দেখে থমকায়, একটু দ্বিধান্বিত হয়। লোকটা এভাবে দেখছে কেন? ভুল কি করলো সে? বরং ভুল তো বলেছে তোষা আপু। আর প্রাণিশাকে যা বুঝিয়েছে তা নিজের বন্ধুকে বোঝানো উচিত ছিল। ওদের এমন আরও কিছু গল্পগুজবের মধ্যে মাহাদ, দিগন্ত আর ইরফান আসে। তোষা দিগন্ত আর মাহাদের সাথে কুশল বিনিময় করে। এদিকে দূর থেকে হেঁটে আসার সময় ইরফান তোষাকে দেখেছে। এতগুলো দিন, এতগুলো মাস পর সে তোষাকে দেখেই থমকায়। ইরফানের মনে হলো পুরো দুনিয়া থেমে গিয়েছে সে আর তোষাকে ছাড়া। বাকিদের সাথে হেসে হেসে কথা বলছে মেয়েটা। দিগন্ত মাহাদের সাথে কুশল বিনিময় করলো, অথচ তার দিকে ফিরেও তাকালো না। ইরফান এক দৃষ্টিতে দেখে তোষাকে। মেয়েটার মধ্যে কিছু বদলায়নি। সে আগের মতোই আছে। আগের মতো মুক্ত ছড়া হাসি, আগের মতো কথাবার্তা সবার সাথে। শুধু ইরফানকেই অদেখা করছে। ইরফানের ভীষণ হাঁসফাঁস লাগে। একটু জড়িয়ে ধরতে ইচ্ছা করছে তোষাকে। সে তোষার থেকে চোখ সরিয়ে অন্তিকের দিকে তাকায়। অন্তিক তীক্ষ্ণ চোখে ওকেই দেখছিল। ইরফানকে তার দিকে তাকাতে দেখে চোখে সাবধান করে যেন কোনো সিন ক্রিয়েট না করে। ইরফান ওর ইশারা দেখে চোখ বুঝে একটা দীর্ঘশ্বাস নেয়। একটা শুকনো ঢোক গিলেই নিজেকে সামলায়। এদিকে প্রাণিশা অন্তিকের চোখের ইশারায় ইরফানকে কিছু বোঝানোটা দেখে নিয়েছে। সেও বুঝতে পারে ইরফানকে তোষা আপুর থেকে দূরে থাকতে বলেছে লোকটা। কিন্তু এর কারণ কি হতে পারে সে নিজের মতো ধরে নেয়। ঠোঁট চেপে কান্না আটকানোর চেষ্টায় আছে সে। প্রাণিশা বুঝতে পারে না তার এত খারাপ লাগছে কেন। এমন তো না যে সে উকিল সাহেবকে ভালোবাসে, বরং অপছন্দ করতো শুরু থেকে। কিন্তু বারবার উকিল সাহেবের সাথে স্পর্শ করা, কাছে আসা, এসবের কারণে ক্ষীণ আশা জেগেছিল হয়তো অবচেতন মনে। কিন্তু এখন তো মনে হচ্ছে সম্পূর্ণ চিত্রটা ভিন্ন। তার স্বামীর মনে অন্য কেউ আছে, অথচ সব সময় যে তার কাছে আসতে চায়, আসে, সে সব কি তাহলে? স্বভাব যেমনটা সব পুরুষ মানুষের হয়, ঘরে কবুল বলা বৈধ বউ থাকলে। ওরা সবাই এখন বোট রাইডিংয়ে বসেছে। বিশাল হ্রদটার গভীরে রো বোট রাইড করছে। একটাতে পাঁচজন করে দুটোতে রাইড হচ্ছে তারা। দিগন্ত, মাহাদ, অয়ন্তী, মেহেরিন আর ইসি একটাতে, বাকিরা অন্যটাতে। ছবি তোলা, ভিডিও করা, পানি নিয়ে খেলা আর বোটিং করা, সব মিলে ওদের রাইডটা দারুণ ছিল। তবে দিগন্তের রাইডটা যতটা না এনজয়েবল ছিল, ইরফানদের ওটা ছিল ততটাই থমথমে। ওদের দৃশ্যটা কিছুটা ভিন্ন। তোষা, প্রাণিশা, অন্তিকার দিদিকে নিয়ে উপভোগ করেছে। ওদের মধ্যে কত কথা, কত আনন্দ, অথচ ইরফানকে সম্পূর্ণ অদেখা করে গেল। ইরফান পুরোটা রাইড জুড়ে তোষাকেই দেখেছে। তার প্রতি ওর অবহেলা, উপেক্ষা, অনীহা, অনাগ্রহ সবটা এক দৃষ্টিতেই দেখেছে। অন্তিক আর দিদি স্বাভাবিক ছিল অবশ্য, কিন্তু অন্তিক তোষাকে যেহেতু ওর নিরাপত্তায় নিশ্চয়তা দিয়ে এনেছে, তাই বারবার ইরফানকে ওর থেকে দূরে রেখেছে। এদিকে এসব দেখে প্রাণিশার মনে তোড়পাড় চলছে, যা অন্তিক খেয়ালও করেনি। রাইডটা শেষ হয়, সবাই ফিরে আসে। ততক্ষণে আকাশটাও কোমল সোনালি রঙে রাঙ্গিত দিয়ে সূর্য ডোবার দিকে ঝুঁকছে। হালকা বাতাস আর গাছের ছায়া মাটিতে দীর্ঘ হয়ে পড়ছে। হ্রদের পাড়ে ঝলমলে আলো, পানির কুশল আর দূরে মৃদু হাওয়ার শব্দ শোনা যাচ্ছে। সব মিলিয়ে একটি শান্ত আর মনোরম পরিবেশ। ওরা সবাই রিসর্টে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেয়। সেখানে তাদের যা জিনিসপত্র আছে নিয়ে সাথে নিজেরাও হালকা ফ্রেশ হয়ে রওনা দেবে। তোষা আলাদা কার নিয়ে এসেছে। ড্রাইভারকে এখানে আসার আগেই মাঝপথে চলে যেতে বলেছিল, তাই তার নিজের কার ছাড়া যাওয়ার উপায় নেই। তবে দিগন্ত অথবা মাহাত তার সাথে যেতে চায়। তোষা নিশ্চয়ই এখন ক্লান্ত, সোজা এখানে এসেছে দেশে পা রেখে, তাই ওদেরকেও ড্রাইভ করার জন্য যেতে চাইবে। তার আগে ইরফান শক্ত চোয়াল দেখে অন্তিক ওদের মানা করে দেয়। তারপর সিদ্ধান্ত নেয় সবাই আগে যেমন ছিল তেমন যাবে, শুধু সেই প্রাণিশা ইরফান যাবে তুষার সাথে। তুষা ইরফান যাবে বলাতে বিরক্ত হলেও কিছু বলে না। অন্তিক জানে এখন যদি ইরফানকে বাদ দিয়ে শুধু তারা যাওয়ার সিদ্ধান্ত নিত, তাহলে ইরফানের কাছে এটা বাড়াবাড়ি মনে হতো। এটা নিতে না পেরে না জানি শেষ মুহূর্তে এসে সিন ক্রিয়েট না করে বসে, তাই অন্তিক রিস্ক নেয়নি। ওরা সবাই মিলে নিজেদের সব জিনিসপত্র গাড়িতে তোলা শেষে গাড়িতে ওঠে আর চলে যায় রিসর্টে। সন্ধ্যা নেমে গিয়েছে, সবাই ফ্রেশ হচ্ছে। তুষার ফোনে কল আসে বাড়ি থেকে। সে হাঁটতে হাঁটতে বাইরে গিয়ে একটু নিরিবিলির দিকে গিয়ে কথা বলে। এই তো মম,
সবাই এখন ফ্রেশ হয়ে নিচ্ছে, এরপর রওনা হব, টেনশন করো না। আচ্ছা বাবা, আমি ড্রাইভিং করব না, তুমি একটু চিন্তামুক্ত হও তো। আমি সারা রাত ঘুমাবো, ঠিক আছে? ওদেরকে কাউকে ড্রাইভিং করতে দিয়ে আমি ঘুমাবো। এবার একটু রিল্যাক্স হও। আচ্ছা রাখছি, টেক কেয়ার। তোষা ফোন কাটে, তবে ফোনে চোখ রেখে পিছনে ফিরতেই আবিষ্কার করে কেউ তাকে টেনে অন্ধকারে নিয়ে গিয়েছে। সে চিৎকার করার আগে মুখ খুলবে তার আগে সামনের ব্যক্তি তার মুখ চেপে ধরে। তোষার সামনে ইরফান দাঁড়িয়ে আছে, তার মুখ চেপে ধরে তাকে দেয়ালে ঠেকিয়ে আটকে রেখেছে। তোষা তার চোখের দিকে তাকায়, ভয় পাচ্ছে না সে, ইরফানকে একদম ভয় পায় না সে, বরং শক্ত চোখে চেয়ে আছে তার চোখে চোখ রেখে। ছাড়, কি করছিস? সমস্যা তো তুই বলবি, আমাকে চোখে দেখিস না। ছাড়তে বলছি তোকে। সম্ভব না। ছাড়। না। চিৎকার করবো কিন্তু। কর। তোষা হাল ছেড়ে মুখ ফিরিয়ে নিয়ে অন্যদিকে তাকায়। আমাকে ছাড়া দুনিয়ার সব কিছু চোখে পড়ে, তাই না? ওই চোখেই যদি আর না থাকে। তুলে নে চোখ দুটো। ইরফান ওর কথা শুনে কিছুক্ষণ তাকিয়ে থাকে, তারপর ওর বাহুতে থাকা হাত আরেকটু শক্ত করে বলে, মরতে গিয়েছিলি কেন? আমার জন্য? তোর জন্য নয়, তোর কারণে। এখন আর ভালোবাসিস না, তাই না? ঘৃণা করি। ইরফান ওর কাট জবাবে থমকায়, তারপর আস্তে আস্তে ওর কাঁধে মাথা নামিয়ে মুখটা গুজে দেয়, ঠোঁট ছোঁয়ায়, ওর ঘ্রাণ শুষে নেয়, শক্ত করিয়ে জড়িয়ে ধরে। মরতে যাওয়ার আগে একবার আমার কথা মনে পড়েনি তোর? পড়লে? ওর উত্তর পেয়ে ইরফান আরো শক্ত করে হাতের বাঁধন গলায় ঠোঁট ছোঁয়ায়। তাহলে কেন করলি? তোর কথা মনে পড়েছিল বলেই তো করেছি। আমার সম্মান নিয়ে যে খেলে তার কথা কিভাবে ভুলবো? বিশ্বাসঘাতককে ভোলা যায় না। সাথে সাথে ইরফান মৃদু কামড় বসিয়ে দেয় তুষার ঘাড়ে। শক্ত শক্ত কথা বলছিস, তোর সম্মান নিয়ে খেলেছি। খেলিস কি? আমি তো, শব্দ আমারই। ইরফান ছাড়। ছাড়বো না। তুষার এক হাতে সরাতে চেয়ে বলে, তোকে ছাড়তে বলেছি ইরফান। ছাড়বো না। চলে গিয়েছিলি কেন আমাকে ফেলে? আর ছাড়বো না। ইরফান। ছাড়বো না বলছি তো। বলে সে তুষার সারা গলদেশে ছোট ছোট চুমুতি সিক্ত করে। তুষা এবার ওকে জোরে ধাক্কা দিয়ে ছাড়িয়ে নেয়, সাথে সাথে থাপ্পড় বসিয়ে দেয় ইরফানের গালে। ইরফান গালে হাত দিয়ে স্তব্ধ চোখে তুষাকে দেখে। তুষা তখনও শক্ত মুখে ওকে দেখছে। আমার সম্মান তোর কাছে কোনো ফেল না, তাই না? আমি তো। কেন তুই? তুই কে? তুই কে যে নিজেকে তোর জন্য উজাড় করে দিতে হবে? কে তুই? তুই একটা বিশ্বাসঘাতক, দুশ্চরিত্র একটা ড্যাক কেয়ার ছাড়া কিছু না, যার কাছে সম্পূর্ণ কোনো মূল্য নেই, একটা মেয়ের সম্মান কোনো মূল্য নেই, যার বন্ধুত্ব মূল্য নেই, নিজের স্বার্থ ছাড়া কিছুই বোঝে না, বুঝেছিস? আমার তোর বন্ধুত্ব কোনো মূল্যই নেই, তোর মধ্যে বন্ধুত্বের কোনো দরকারই নেই, কোনো দরকার নেই। ইরফান ওর সব কথা শুনে কিছুক্ষণ চেয়ে থাকে তুষার দিকে। রাগে কাঁপছে মেয়েটা। সে ধীরে ধীরে তুষার কাছে যায়। তুষা তখন কান্না আটকানোর চেষ্টায়। ইরফান ওর মাথাটা টেনে নিজের বুকের মধ্যে জড়িয়ে নেয়। তুষা তখন তার কান্না আটকাতে পারে না, ঝড়ঝড় করে কেঁদে দেয়। ইরফানের বুকে কিল ঘুষি মেরে নিজেকে ছাড়াতে চায়। ইরফান ছাড়ে না, নিজের সাথে আরও জড়িয়ে নেয়। ওর মাথায় ছোট্ট করে চুমু খায়। তুষা তখনও চিল্লাচ্ছে, ছাড় তুই, তোর মতো বন্ধুর কোনো দরকার নেই, কয়েকবার বলবো ছাড়। বলতে বলতে অনবরত কিল ঘুষি মারতে থাকে। ইরফান শেষে ওর মাথাটা বুক থেকে তুলে ওর ঠোঁট দুটো নিজের ঠোঁটে আটকে নেয়। সময়টা তখন বিকেল, সূর্য অস্ত যাচ্ছে, আকাশে লালা ভাত ছড়িয়ে পড়েছে। অপরূপ সৌন্দর্যের এক পরন্ত বিকেল। প্রাণেশা গভীর মনোযোগে তাকিয়ে রইল গোধূলির আকাশে। দৃশ্যটি মনে গেঁথে গেলেও ক্যানভাসে তা ফুটিয়ে তুলতে পারবে না, কারণ একটাই, এ বাড়িতে তার ক্যানভাস নেই। এমনকি ছোট্ট আর্টবুকটাও এখনও নিজের কাছে আনতে পারেনি, আর সেটি ফের চাইবেও না লোকটার কাছে। প্রাণেশার অন্তিকের প্রতি অভিমান জমেছে, অজ্ঞাত অভিমান। সে নিজেও হয়তো বুঝতে পারছে না। তার স্বামী অন্য একটি মেয়েকে ভালোবাসে, তা তার অবচেতন মন মানতে চাইছে না। শুধু প্রাণেশা কেন, যে কোনো মেয়ের জন্যই তার স্বামীর মনে অন্য কেউ আছে, এ কথা মেনে নেওয়া কষ্টের, হোক সেটা প্রাণের স্বামী কিংবা অবহেলার স্বামী। প্রাণেশা অন্তিককে সেভাবে স্বামীর জায়গা না বসালেও, তার সাথে সংসার না করলেও, লোকটা তার তিন কবুল বলা স্বামী।
এত সহজে তাকে অন্যের সাথে মেনে নেওয়া। আবার তোষা আপুর ব্যাপারে এত পজিটিভ যে নিজের প্রাণপ্রিয় বন্ধুকেও তার পাশে দেখতে পারে না। প্রাণেশা আর ভাবতে পারছে না, সে ভাবতেও চায় না আর, কিন্তু না ভেবে পারছে কই। প্রাণেশার এখন নিজেকে কেমন ছ্যাঁচড়া মনে হচ্ছে। তার স্বামীর মনে অন্য কেউ আছে, জেনেও তার মন চাচ্ছে তার স্বামী তারই থাকুক, এভাবে ঝুলে থাক সম্পর্কটা, তাও অন্য কারো না হোক। কিন্তু সে তার এই চাওয়া কারোর কাছে প্রকাশ করতে পারবে না, তার সেই সাহস নেই। প্রাণেশা একটা দীর্ঘশ্বাস ফেলে নিজেকে বুঝ দেয় তার কপালে যা আছে তা তার কাছে আসা থেকে কেউ আটকাতে পারবে না। উকিল সাহেবও যদি তার ভাগ্যে থেকে থাকে তাহলে শেষ অবধি তার স্বামী তারই হবে। তবে তার আপাতত উকিল সাহেবের রুমে একবার চক্কর মেরে আসা উচিত, যদি তার আর্টবুকটা পাওয়া যায়। প্রাণেশা অন্তিকের রুমে গিয়ে সেদিনের মতো আনাচে কানাচে দেখে নেয়, তবে পায় না। সে বিরক্ত হয়, কি আজব, সামান্য একটা আর্টবুক, ওটাও এমন করে কি দামি জিনিস যে কেউ নিয়ে ফেলবে, নিয়ে ফেলার মতো লুকিয়ে রাখার কি দরকার। সে হতাশ হয়ে ফিরে যাবে তার আগে চোখ যায় বিছানার বালিশের পাশে একটা চাবি দেখা যাচ্ছে। প্রাণেশা ঢোক গেলে সে কি চাবি নিয়ে আলমারিটা একবার খুলে দেখবে? খুব কি অন্যায় হয়ে যাবে বিনা অনুমতিতে নিজের স্বামীর আলমারি খুলে? আচ্ছা, তাদের বিয়েটা যদি স্বাভাবিক হতো তাহলে নিশ্চয়ই এই রুমের কোনো কিছু ধরতে তার এত ভয় পেতে হতো না। সব কিছুতে তার অধিকার থাকতো, বরং সে নিজের মতো রুম গোছাতো, আর তার স্বামী এই রুমের কিছু না পেলে তাকে ডাকতো যাতে খুঁজে দেয়। প্রাণেশার মনে হলো সে অলীক কল্পনা করছে, এমন দৃশ্য কি আদৌ সম্ভব হবে? সে আর অত গভীরে ভাবে না, ভয়ে ভয়ে চাবিটা নিয়ে আলমারি খোলে, তার আগে রুমের দরজা লাগিয়ে আসে। আলমারি খুলে খুব সাবধানে সে তার আর্টবুকের দেখা পাওয়া যায় কি না দেখে, একটু খুঁজতেই পেয়ে যায়। খুশি মনে আর্টবুকটা নিয়ে তাড়াতাড়ি আলমারি বন্ধ করতে নেবে, তার আগে ডিভোর্স লেখাটা চোখে পড়ে তার। হ্যাঁ, একটা কাগজে ডিভোর্স লেখা। প্রাণেশার মন ভরে যায়, ভরা যাকে ওটা দেখে। দুরু দুরু বুকে কাগজটা বের করে দেখে ডিভোর্স পেপার, তাদের ডিভোর্স পেপার। অ্যাডভোকেট অন্তুক শায়ারের সাথে তার ডিভোর্স হওয়ার পেপার, যেখানে শুরুতেই ডিভোর্সের কারণ হিসেবে স্পষ্ট উল্লেখ করা আছে বিবাহটি স্বেচ্ছায় সম্পাদিত হয়নি, বরং প্রতারণা, চাপ, বাধ্যবাধকতার কারণে সংঘটিত হয়েছে। ফলে উক্ত বিবাহ স্থায়ীভাবে বজায় রাখা সম্ভব নয়। প্রাণেশা আরেকটু পড়ে দেখল শর্তাবলীতে তার ভরণ পোষণ নেওয়া আর দেনমোহর দেওয়ার বিষয়টি উল্লেখ আছে। তার দেনমোহর সম্পূর্ণ পরিশোধ করে তাকে তালাক দিতে চায় লোকটা, আবার তালাকের পর তার ভরণ পোষণও নেবে। প্রাণেশা ওটা পড়ে নিয়ে পাথরের মতো যেখানে ছিল সেখানে রেখে দেয়। একদম ঠিকঠাক করে তাদের ডিভোর্স পেপার যথাস্থানে রেখে দেয়। তারপর আরও দুটো জিনিস তার চোখে পড়ে, একটা মেয়েদের ওড়না আর অন্যটা অন্তর্বাস। সে আর থাকে না ওখানে, নিজের আর্টবুকটা দু হাতে বুকের সাথে লাগিয়ে আস্তে আস্তে চলে আসে। মিস্টার মাহমুদের প্রেশার ফল করেছে। কাল সারাদিন নিজের স্ত্রীর সাথে বোনের স্বামীর অ্যাক্সিডেন্ট হয়েছে বলে ওখানেই ছিলেন। তাদের সম্পর্কটাই অমন মজবুত, তার উপর নিজের স্ত্রীকে তিনি অসম্ভব ভালোবাসেন। তাকে একা ওখানে তিনি কখনোই থাকতে দিতেন না। কাল অন্তিকের দাদিকে বাড়ি পাঠিয়ে দিয়েছিলেন রাতেই, কিন্তু সকাল হতে হতে তাকেও চলে আসতে হয়েছে নিজের দুর্বল শরীরের কারণে। এই যে তিনি চলে এসেছেন নিজের স্ত্রীকে তার স্বামী শোকে কাতর বোনের সাথে রেখে, এতে তার বিন্দুমাত্র ইচ্ছে ছিল না চলে আসার, কিন্তু দুর্বল শরীর তার মনের কথা শোনে না। মিস্টার মাহমুদের আজকের দিনে ব্যবসার কাজে দেশের বাইরে যাওয়ার কথা ছিল, কিন্তু তিনি যেতে পারবেন না এই শরীর নিয়ে, তাই যাওয়ার ডেট পিছিয়েছেন। মুনতাসির সরোয়ার যেতে চেয়েছিলেন, কিন্তু তাও সম্ভব হচ্ছে না, কারণ তাদের পারিবারিক ব্যবসা মূলত তারা দুই ভাইই দেখেন। তাদের ছেলেদের এই বিষয়ে আগ্রহ কম, উপরন্তু তারা নিজেরাও নিজেদের প্রফেশনে স্টাবলিশড, তাই তেমন দরকারও পড়ে না। তবে দিগন্ত পারিবারিক ব্যবসা হতে একেবারেই বিমূঢ় হলেও অন্তিক তেমনটা পারে না। সে বাড়ির বড় ছেলে, সুতরাং দায়িত্ব বেশি। মুনতাসির সরোয়ার যেহেতু যেতে পারবেন না, তাই মাহমুদ সরোয়ার পরে সময় করে যাওয়ার জন্য ডেট পেছান, কিন্তু অন্তিক আপত্তি করে। সে তারা দুই ভাই থাকতে অসুস্থ বাবাকে ব্যবসার জন্য দেশের বাইরে পাঠাবে না। তার উপর এই শরীরে নিয়ে তারা বাবা দেশের বাইরে গেলে দেখা যাবে দেশে থেকে তার মাও অসুস্থ হয়ে পড়েছে।
যেহেতু হসপিটালের কারণে দিগন্ত পারবে না, তাই সে যাওয়ার সিদ্ধান্ত নেয়। এর মধ্যে তার অন্য একটা কাজ বাকি ছিল। প্রাণেশাকে গতকাল রিসোর্টে যে সারপ্রাইজের কথা বলেছে তা করার ছিল। যদিও সে চাইলেই যাওয়ার আগে যা করতে চেয়েছে তা সম্পন্ন করে যেতে পারে, কিন্তু তার মা বাড়ি নেই, সে এখনো বোনের বাড়িতে। তাই এখন আর তা করার কথা তেমন একটা মাথায় আনে না, কারণ সে যা করতে চাইছে তাতে পরিবারের সবাই থাকা জরুরি, আর তার বাবা মা তো সবচেয়ে গুরুত্বপূর্ণ। তাদের ছাড়া এই সিদ্ধান্ত সে সবাইকে জানাতে চায় না, তাই আপাতত ওটা স্কিপ করে। এখন সময়টা রাত, কালই অন্তিক দেশের বাইরে যাবে। সে বাড়ি এসে সবার আগে ফ্রেশ হয়ে নেয়, তারপর নিচে যায়। সবাই আছে, বোনেরা কেউ সোফায় বসে নখে নেইল পলিশ লাগাচ্ছে, তো কেউ টিভি দেখছে। মাহাদ মেহরিন চলে গিয়েছে। তাদের বাবার দিকের আত্মীয়দের সাথেও দেখা করতে হবে, শুধু নানা বাড়ি তো আর সব না, তাই তারা আজ সকালেই চলে গিয়েছে মায়ের সাথে। অবশ্য যে কোনো দিন যে কোনো সময় আবার আসতে পারে। অন্তিক নিচে এসে সবাইকে পায়, কিন্তু তার মিসেসের দেখা নেই। জনাবা তাকে অনেক ঘুরিয়েছে। কাল পিকনিক থেকে এসে রাতে তাকে রুমে ডেকেছিল, কিন্তু বেয়াদবটা তার কথা শোনেনি, আসেনি রুমে। অন্তিক ভেবেছিল রাতে একটু ঘুরিয়ে ফিরিয়ে প্রাণেশাকে তার আর্টবুক ফেরত দেবে। সাথে একটা বড় ক্যানভাস কিনেছে সে মেয়েটার জন্য, ওটাও দেবে, আর নিজেও একটু সময় নেবে ওর থেকে। কিন্তু বেয়াদব মেয়ে স্বামীর কথা শোনেনি, আসেনি রুমে। তার উপর যখন তাকে রাতে রুমে আসতে বলেছিল, তখন এমনভাবে তার দিকে তাকিয়েছে যেন সে কোনো পরনারীকে সবচেয়ে ঘৃণ্য কোনো প্রস্তাব দিয়েছে। অন্তিক তা বুঝেছেও, কিন্তু পরোয়া করেনি। ভাবুক যা ভাবার, সে সময় হলে সব ঠিক করে দেবে, এখন করতে পারছে না, সময় কিংবা উপযুক্ত সুযোগ হচ্ছে না। তাই তার মা একবার বাড়ি আসুক, বাকিটা সে দেখে নেবে। অন্তিক খাওয়ার মাঝে কথায় কথায় শুনে নেয় তার মিসেসের শরীর খারাপ, তাই আগেই খেয়ে নিয়ে শুয়ে পড়েছে। অন্তিক ভ্রু কুচকায় একথা শুনে। মেয়েটার আবার কি হলো? সকালেও তো যাওয়ার সময় গেটের সামনে গাড়ি থেকে ব্যালকনিতে মেয়েটাকে সুস্থ সবল দাঁড়িয়ে থাকতে দেখেছে। এর মধ্যেই অসুস্থ। সে একটু টেনশনে পড়ে যায়। বেশি শরীর খারাপ হলো না তো? অন্তিক তাড়াতাড়ি খেয়ে নিয়ে রুমে যায়, তারপর নিজের কিছু দরকারি কাজ সেরে প্রাণেশার রুমের দিকে অগ্রসর হয়। ততক্ষণে বাড়ির সবাই ঘুমিয়ে পড়েছে। সে প্রাণেশার রুমে গিয়ে দেখে দরজাটা ভেতর থেকে বন্ধ। বিরক্ত হয়, শরীর খারাপি নিয়ে দরজা বন্ধ করে ঘুমাচ্ছে, যদি কোনো সমস্যা হয় কাউকে ডাকতেও তো পারবে না, তাহলে এমন বোকামি কেন? স্টুপিড। অন্তিক বাড়ির রুম চাবিগুলো নিয়ে আসে। প্রাণেশার রুমের চাবি বেছে ওটা দিয়ে রুমের লক খুলে ভেতরে ঢোকে। সাথে সাথে একটা মেয়েলি সুবাস তার নাকে ঠেকে। প্রাণেশার ঘ্রাণ, সবার নিজস্ব একটা ঘ্রাণ থাকে, স্বীয় সুবাস। অন্তিকের নাকে এখন যে সুবাসটা ঠেকছে ওটা তার বউয়ের। তার শরীর শিরশির করে উঠল কথাটা মাথায় আসতেই। আস্তে করে প্রাণেশার নিকট গিয়ে দেখে নেয়, কপালে হাত দিয়ে বুঝতে পারে খুব জ্বর। আবার সে লাইট জ্বালিয়ে দেয়, ওর মাথার পাশটাতে গিয়ে বসে। মেয়েটা কেঁদেছে বোধহয়, চোখ মুখ তো তাই বলছে। এত খারাপ লেগেছে মেয়েটার, জ্বর বোধহয় খুব কাবু করে ফেলেছিল। তার বাড়ির প্রত্যেকের ওপর রাগ হয়। মেয়েটা জ্বর নিয়ে পড়ে আছে, অথচ কেউ একবারও এসে দেখল না। অন্তিকের এক মুহূর্তের জন্য মনে হলো মেয়েটা এই বাড়িতে সবার কাছে, তার কাছে খুব অবহেলিত, কিন্তু সে তো এর মূল কারণ। মেয়েটিকে ওর প্রাপ্য যথাযথ স্থান সেই দেয়নি, তাহলে অবহেলিতই তো বটে। সে তাড়াতাড়ি প্রাণেশার কপালে জলপট্টি দিয়ে কিছুক্ষণের মধ্যে জ্বর কিছুটা কমিয়ে আনে। জ্বরের কারণে সারা মুখ লালচে হয়ে আছে, অন্যরকম সৌন্দর্য। জ্বরের ঘোরে প্রাণেশাকে তার কাছে অন্যরকম আকর্ষণীয় লাগছে। প্রাণেশা একটা স্কার্ট আর ওপরে কামিজ পরেছে। সে একটু দ্বিধা না করে কামিজটা খুলে দিয়ে গা মুছিয়ে দেয়। ওর গায়ে চিকন স্লিপের কোমর অব্দি ইনার আছে শুধু ওপরে। প্রাণেশার গায়ে এখনও আছে হালকা জ্বর। ওর পাশে থাকায় এমনিতেও তার গরম লাগছিল। এর মধ্যে এলোমেলো হয়ে শুয়ে থাকা আর শুধু ইনার পরে থাকা মেয়েটাকে দেখে অন্তিকের মনে হলো তার নিজের শরীরেও তাপ বাড়ছে, গরম অনুভূত হচ্ছে শরীরে। সে প্রাণেশার আরেকটু কাজ ঘেঁষে অমনি মেয়েটা কেঁপে ওঠে, ওকে টেনে বুকের মধ্যে জড়িয়ে নেয়। প্রথমে না, শান্তি পাচ্ছে না অন্তিক। সে মেয়েটাকে বুক থেকে সরিয়ে নিজেই ওর বুকে মুখ গোজে। এবার তার ভালো লাগছে, খুব ভালো লাগছে।
প্রাণেশা অন্তিকের ওর বুকে মুখ গুজে রাখার অস্বস্তি বোধ করছে হয়তো। জ্বরের ঘোরে হালকা হাতে অন্তিকের কাঁধে হাত দিয়ে ঠেলে দূরে সরাতে চায়, অন্তিক দেয় না। ওর হাত দুটো সরিয়ে বুকে মৃদু কামড় দেয়। তারপর বুক থেকে মাথা তুলে ওর দিকে তাকালে দেখে মেয়েটা এখনো কোনো হুঁশে নেই। অন্তিক ওর লালচে ঠোঁট দুটো হাতের আঙুল দিয়ে নড়াচড়া করে, আঁকিবুকি করে। তারপর আস্তে করে মাথা উপরে তুলে কিছুক্ষণ ওর ঠোঁটের অমৃত সুধা পান করে, আবার মাথা উঠিয়ে আবার ওকে দেখে। একটু একটু চোখ মেলাতে চাইছে। অন্তিক ছোট করে জানতে চায়, জ্বর তো কমেছে, ভালো লাগছে? প্রাণেশা উত্তর দেয় না। সে হয়তো কিছু বুঝতে পারছে না, অন্তিক নিজেও বুঝতে পারে তা। তারপর ওর নাকে নাক ঘষে আস্তে আস্তে আবার ওর ওষ্ঠ ধরে নামে, একবার ঠোঁট ছোঁয়ায়, আবার তুলে আবার ছোঁয়ায়। তারপর হঠাৎ বেশ কিছুক্ষণ আবার দুজনের অধৈর্যকল মিলিত করে অমৃত সুধা পান করে। অন্তিক বোধ হয় আজ প্রাণেশাকে একা এভাবে পেয়ে ফায়দা লুটছে, তা সে নিজেও বুঝতে পারছে কোথাও না কোথাও। কিন্তু যেই সে তার বইয়ের ফায়দা লুটছে কথাটা মাথায় খেলে গেল, তখন তার মনে হলো তার শরীরের উত্তাপ আরও বাড়ছে। কয়েক সেকেন্ড ওর চেহারার ওপর, তারপর কানের কাছে মুখ নিয়ে যায়, ফিসফিসিয়ে বলে, অস্থিরতা। শুরু থেকে তুমি বারে বারে আমাকে অস্থির করে তুলেছ। শাস্তি হিসেবে আজ আর একটু ফায়দা লুটবো তোমার। যদি রাগ করো তাহলে আবার শাস্তি পাবে।